প্রিয় স্টুডেন্টস, সকলে কেমন আছো? নিশ্চয়ই সকলে খুব ভালো আছো। আজকে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়ের পর্ব 12 প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগের যে ভিডিওগুলো ছিল সেখানে আমি আগের পর্বগুলোর ব্যাখ্যা আর প্রশ্ন উত্তর দিয়েছিলাম। খুব মন দিয়ে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো দেখো আর প্রয়োজন হলে লিখেও নিতে পারো। আইসিএসসি বোর্ডের বাংলা বিষয়ে যে কোনো রকম সাহায্য পাবার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করো। আমি দেখছি যে অনেকেই তোমরা ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি। তাই আমার একান্ত অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার কাজে আরও উৎসাহ বাড়বে। তোমাদের সহযোগিতা আমার একান্তই কাম্য। তাহলে চলো শুরু করি পর্ব 12 প্রশ্ন উত্তর আলোচনাতে। এখানে আমি 4টে প্রশ্ন দিয়েছি আর তার উত্তরগুলো আলোচনা করেছি। এখান থেকে পুরো পর্বটারই মোটামুটি সমস্ত ব্যাখ্যা আর সমস্ত উত্তরও তোমরা পেয়ে যাবে। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো কিন্তু কি কুক্ষণেই হীরের সন্ধান পেয়েছিলাম এবং কি কুক্ষণেই সঙ্গীদের কাছে তা প্রকাশ করেছিলাম, অথবা একবারও তো ওদের ফাঁকি দেওয়ার কথা আমার মনে আসেনি। দুটো লাইনের উত্তর মোটামুটি যেহেতু এক, তাই আমি দুটো লাইন এখানে দিয়েছি। প্রশ্ন ক, মন্তব্যটি কার? এর সঙ্গে একটা লেজুর প্রশ্ন আছে, তার জন্ম কোথায় এবং বংশ পরিচয় কী? এই প্রশ্নের জন্য নম্বর আছে 2। প্রথম যে প্রশ্নটা আছে মন্তব্যটি কার, আগে সেটা বলি। উপরিউক্ত মন্তব্যটি করেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় নামক কিশোর উপন্যাসের বীর ইতালিয়ান কমান্ডার আত্তিলিও গাত্তি। তার জন্ম ইতালির ফ্লোরেন্সে। পরের প্রশ্নটার উত্তর হলো, বিখ্যাত নাবিক লিনো কাভালকান্তি গাত্তি, যিনি লেপান্তর, আচ্ছা এখানে লেপান্তর বানানটা কিন্তু একটু ভুল আছে, এটা তোমরা বই দেখে ঠিক করে নিও। লেপান্তর র হবে এখানে একটা। যুদ্ধে তুর্কিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। দন্তের নয় তয় ওকার র। ওকে, যুদ্ধে তিনি তুর্কিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি ছিলেন আত্তিলিও গাত্তির পূর্বপুরুষ। চলে আসি পরের প্রশ্নতে। কোন প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছেন, যার মান হলো 2? উত্তর হবে, শঙ্কর কালাহারি মরুভূমির মধ্যে পথ চলতে চলতে আকস্মিকভাবে এক গুহার মধ্যে ঢুকে পড়ে। সেখানে সেই পর্যটক আত্তিলিও গাত্তির একটি চিঠি আবিষ্কার করে। সেই চিঠি পড়ে শঙ্কর জানতে পারে আত্তিলিও গাত্তি একটি বিশাল গুহার মধ্যে নদীর তীরে ও জলের মধ্যে পাথরের নুড়ির মতো অজস্র হিরে ছড়ানো রয়েছে দেখতে পায়। প্রতিটি হিরে টেট্রাহেড্রন ক্রিস্টাল স্বচ্ছ ও হরিদ্রাভ ছিল। এছাড়া সেই লোকবিশ্বাসের সেই ভীষণ দর্শন উপদেবতারও দেখা পায়। তারপর সেই উপরিউক্ত উক্তিটি করেছিল। কেমন? চলে আসি পরের প্রশ্ন কি আছে দেখে নিই। প্রশ্ন গতে আছে, কুক্ষণ কথাটি বক্তা কেন বলেছেন, যার মান হলো 3। এর উত্তর খুব মন দিয়ে শোনো। আত্তিলিও গাত্তি হীরক খনি আবিষ্কারের পর তিনি এক মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সেই ঘটনাটি স্মরণ করে তিনি কুক্ষণ কথাটি বলেছেন। বস্তুত মানুষের লোভ ও লালসা মানুষকে কতটা নিচে নামাতে পারে তারই এক সত্য ছবি তিনি তুলে ধরেছেন। হীরের খনিতে অজস্র হীরে দেখতে পেয়ে তিনি গুহার বাইরে বেরিয়ে আসেন। সেখানে তার 6 জন সঙ্গীকে সে কথা জানান। পরে তিনি তাদের নিয়ে আবার সেই গুহায় প্রবেশ করেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে বহুমুখী নদীর যে ধারাটি হীরের রাশির ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল, নদীর সেই ধারাটিকে তিনি আর খুঁজে পাননি। চলে আসি ঘ নম্বর প্রশ্নতে। বক্তার শেষে কি পরিণতি হয়েছিল? বক্তা বলতে এখানে আত্তিলিও গাত্তির কথা বলা হয়েছে, তার কি পরিণতি হয়েছিল সেটাই জিজ্ঞেস করা হয়েছে, যার মান হলো 3।
উত্তর হবে আতিলীয় গাত্তির সঙ্গীরা ছিল বর্বর এবং জাহাজের খালাসি, তাই তারা এই ঘটনা মেনে নিতে পারেনি। তারা ভেবেছিল গাত্তি তাদের হীরের ভাগ দিতে চান না, তাদের ফাঁকি দিয়ে নিজেই হিরে নিয়ে যাবে। সম্পূর্ণ হীরের খনির দখল সে একাই নিতে চায়। তারা ষড়যন্ত্র করে একদিন সন্ধ্যাবেলা হঠাৎ আতিলীয় গাত্তিকে ছুরি দিয়ে আক্রমণ করে, কিন্তু গাত্তি ছিলেন ছোড়া চালনায় পটু। সেও ছুরি দিয়ে আক্রমণ করলে দুজনের মৃত্যু ঘটে ও দুজন সঙ্গী আহত হয়। সেই রাত্রিতে তাদেরও মৃত্যু ঘটে। তবে গাত্তিও অত্যন্ত জখম হয়েছিল। তারা তার তল পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল। পরে সেই পেটের ক্ষতটি বিষিয়ে ওঠে ও তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তার চিঠিতে সে বেদনা ও দুঃখ প্রকাশ করে জানায় যে তার সঙ্গীদের ফাঁকি দেওয়ার কথা তার একবারও মনে আসেনি, অথচ তার সঙ্গীরা তাকে অবিশ্বাস করেছে। এইভাবে তার সঙ্গীদের নৃশংসতা ও লোভের কারণে তার শেষ পর্যন্ত মৃত্যু ঘটেছে। কেমন হয়ে গেল আমার 1 নম্বর প্রশ্ন উত্তর। এবার চলে আসি 2 নম্বর প্রশ্ন। হে অজানা পথিক বন্ধু, আমার শেষ অনুরোধটি ভুলো না। প্রশ্ন ক, কে কাকে এমন অনুরোধ করেছিল? যার মান হলো 2। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসে বীর ইতালিয়ান যুবক আতিলীয় গাত্তি তাদের সেই অনুরোধ করেছিল। তিনি নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে এই অনুরোধ করেননি। মৃত্যু পথযাত্রী গাত্তি প্রচণ্ড আহত অবস্থায় মরুভূমির মধ্যে একটি গুহায় একটি চিঠি লিখে একটি বোতলের মধ্যে রেখে দেন। তিনি আশা করেছিলেন ভাগ্যক্রমে কোনো ব্যক্তি যদি ওই গুহায় উপস্থিত হয়ে তার চিঠিটি উদ্ধার করে। শঙ্কর দীর্ঘ 30 বছর পর সেই চিঠি উদ্ধার করেছিল। দেখেনি পরের প্রশ্ন খতে কি আছে। অজানা পথিক বন্ধুটি কে ছিল? আর এর সঙ্গে আরেকটা প্রশ্ন দেয়া আছে, সে উপহার স্বরূপ কি পেয়েছিল? যার মান হলো 2। উত্তর হবে আতিলীয় গাত্তি যে অজানা পথিক বন্ধুর উদ্দেশ্যে তার অনুরোধটি করেছিলেন, সেই পথিক হলো একজন বাঙালি অসম সাহসী পর্যটক শঙ্কর। পরের প্রশ্ন যে সেই উপহার স্বরূপ কি পেয়েছিল, তার উত্তর হবে আতিলীয় গাত্তি তার চিঠিতে বলেছিল যে তার 2 পায়ের জুতোর মধ্যে 5টি বড় হিরে লুকানো আছে। যে সহৃদয় ব্যক্তি তার অনুরোধটি পালন করবে সে সেই হিরেগুলো উপহার হিসেবে পাবে। কেমন? চলে আসি প্রশ্ন গতে। বক্তার শেষ অনুরোধটি কি? যার মান হলো 3। আতিলীয় গাত্তি যেহেতু সেই হীরকখনি প্রথম খুঁজে পান, তাই তিনি নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হীরকখনির মালিক বলে মনে করেছেন। কিন্তু তখন তিনি ছিলেন মৃত্যু পথযাত্রী, তাই তার মৃত্যুর পরে কিভাবে তার শেষকৃত্য হবে সেই চিন্তায় তিনি চিন্তিত ছিলেন। তাই মৃত্যুর আগে তার চিঠিতে ওই চিঠির আবিষ্কারককে অনুরোধ করেছিলেন তাকে যেন একজন খ্রিস্টানের উপযুক্ত কবর দেওয়া হয়। তিনি অনুমান করেন যিনি তার চিঠি পড়বেন তিনি নিশ্চয়ই কোনো সভ্য মানুষ ও খ্রিস্টান হবেন। তার এই অনুগ্রহের জন্য ওই হীরের খনির সত্য তিনি তাকে দিতে চান। এখানে সত্য বানানটা কিন্তু ভুল আছে, এটা তোমরা বই দেখে ঠিক করবে। দন্তেশ্বয় বয়, তয় তয় বয় হবে। হ্যাঁ, সত্য তিনি তাকে দিতে চান, তবে বা অধিকার যেটা বলতে পারে, হীরের অধিকার তিনি দিতে চান, তবে তার অনুমান কিছুটা ভুল ছিল। সেই চিঠি যে উদ্ধার করেছিল সে ছিল বাঙালি হিন্দু যুবক শঙ্কর। পরের ঘ নম্বর প্রশ্নতে আসি যে কিভাবে সেই অনুরোধ পালন করা হয়েছিল, যার মান হলো 3। উত্তর হবে শঙ্কর আতিলীয় গাত্তির শেষ অনুরোধটি সেই চরম বিপদের সময়ও পালন করেছিল। তার মৃত্যুকালীন শেষ ইচ্ছা পালন করার জন্য শঙ্কর সেই গুহার মধ্যে নরকঙ্কালটি সমাধিস্থ করে। কাঠের পিপেটি ভেঙে ফেলে তারই 2খানা কাঠে মরচে পড়া পেরেক ঠুকে ক্রুশ তৈরি করা হয়। এরপর সে আতিলীয় গাত্তির সমাধির ওপরে সেই ক্রুশ পুঁতে দেয়।
এছাড়া খ্রিস্টান ব্যক্তিকে সমাধি দেওয়ার অন্য কোনো রীতি তার জানা ছিল না। এরপর সে ভগবানের কাছে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। চলে আসি আমার পরের প্রশ্ন 3-এ। আজ রাত্রেই আসবে সে নিরবয়ব মৃত্যুদূত। প্রশ্ন ক, বক্তা কে? নিরবয়ব মৃত্যুদূত কে? এর মান হলো 2। প্রথম প্রশ্নটার উত্তরটা আগে দিই। এখানে বক্তা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের ইতালীয় বীর কমান্ডার আত্তিলিও গাত্তি। নিরবয়ব মৃত্যুদূত কে? নিরবয়ব মৃত্যুদূত বলতে যমরাজকে বলা হয়েছে, যার কোনো অবয়ব নেই। ওকে, চলে আসি খ নম্বর প্রশ্নে। বক্তা কিভাবে আফ্রিকায় হীরের খনির কথা জানতে পারে? উত্তর হবে আত্তিলিও গাত্তি ও তার কয়েকজন সঙ্গী ডাচ ইন্ডিজ যাবার পথে পশ্চিম আফ্রিকার উপকূলে তাদের জাহাজডুবি হয়। উপকূলে হবে এখানটা, উপকূলে জাহাজডুবি হয়। তারা 7 জন অতি কষ্টে ডাঙায় ওঠে। এরপর আফ্রিকার শেফু জাতির এক গ্রামে তারা আশ্রয় নেয়। সেখানে তারা রিক্টার্সভেল্ট পর্বতের হীরের খনির কথা জানতে পারে। পূর্ব দিকে এক প্রকাণ্ড পাহাড় ও ভীষণ অরণ্য অঞ্চলে হীরের খনির কথা শুনে তারা সেই খনির সন্ধানে যায়। পথকষ্টে 2 জন মারা যায়, বাকি 4 জন অগ্রসর হতে চায়নি। কিন্তু আত্তিলিও গাত্তি ছিলেন দুঃসাহসী, তাই সে সেই হীরের খনি আবিষ্কার করেছিল। চলে আসি গ নম্বর প্রশ্ন। তার মৃত্যুকালে সে তার জন্মভূমির কি বিবরণ দেয়? যার মান হলো 3। উত্তরটা মন দিয়ে শোনো। উত্তর হবে আত্তিলিও গাত্তির মৃত্যুর পূর্বে তার জন্মভূমির কথা মনে পড়ে যায়। শেষবারের মতো জন্মভূমির স্মৃতি তার মনে ভেসে ওঠে। তাদের দেশের সুন্দর হ্রদ সেরিনো গ্রানোর তীরে তার পৈতৃক প্রাসাদ কাস্টলি রিওলিনি। সেই হ্রদের তীরবর্তী কমলালেবুর বাগানের লেবু ফুলের সুগন্ধ সে পায়। তার পৈতৃক বাড়ির কাছে একটি পাহাড় অবস্থিত। সেই পাহাড়ের নিচে যে গির্জা আছে তার রূপোর ঘণ্টার মিষ্টি আওয়াজ সে শুনতে পায়। সেই গির্জাটি 4র্দশ শতাব্দীর। পাহাড়ের উপরে তাদের প্রাচীন প্রাসাদটি মুরদের দুর্গের মতো দেখতে লাগে। দূরে আম্ব্রিয়া বানানটা এখানে একটু ভুল আছে, আম্ব্রিয়া বানানটা বই দেখে নেবে। ম বয়রফলা হর্ষই, এখানে একসঙ্গে করে দেয়া আছে। আম্ব্রিয়ার সবুজ মাঠ ও আঙুর ক্ষেতের মধ্যে দিয়ে ছোট্ট ডোরা নদী বয়ে যাচ্ছে। তার ছেলেবেলা বা ছোটবেলা কেটেছে এই অপরূপ সুন্দর পরিবেশে। ঘ নম্বর প্রশ্ন আছে, তার মৃত্যুর পর শঙ্করের ওই খনিকে অভিশপ্ত বলে মনে হয়েছে কেন? যার মান হলো 3। উত্তর হবে আত্তিলিও গাত্তিকে সমাধিস্থ করার পর শঙ্করের সেই হীরের খনিকে অভিশপ্ত বলে মনে হয়েছে। কারণ যে সমস্ত মানুষ সেই হীরের খনির সন্ধানে গিয়েছে তাদের সকলেরই শেষ পরিণতি হয়েছে মৃত্যু। জিম কার্টার, আলভারেজ ও তাদের পূর্বে কত অজানা লোক সেই হীরের খনির সন্ধানে গিয়ে মৃত্যুবরণ করেছে। আত্তিলিও গাত্তি ও তার সঙ্গীদের প্রাণ গেছে সেখানে। শঙ্করের মনে হয়েছে এইবার তার পালা। এই জনমানবহীন মরুভূমিতেই তার জীবনের সমাপ্তি হবে, বীর ইতালীয় যুবক আত্তিলিও গাত্তির মতো। চলে আসি আমার 4 নম্বর প্রশ্নতে। পিপের নিচ থেকে একটি ফোঁস ফোঁস শব্দ শুনে ওর শরীরের রক্ত ঠান্ডা হয়ে গেল, অথবা সেই 1 সেকেন্ড দেরি করার জন্য শঙ্করের প্রাণ রক্ষা হলো। ক নম্বর প্রশ্নতে আছে, কার শরীরের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল? যার মান হলো 2। এই উত্তরটা একই রকম হবে, তবু আমি এখানে লিখে দিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত চাঁদের পাহাড় উপন্যাসের নায়ক শঙ্করের শরীরের রক্ত ঠান্ডা হয়ে গিয়েছিল। চলে আসি খ নম্বর, সে কোথায় প্রবেশ করেছিল ও কি দেখেছিল? যার মান হলো 2। সে মরুভূমির মধ্যে একটি গুহায় প্রবেশ করেছিল। গুহাটি ছিল
ছোটোখাটো একটি ঘরের মতো। মেঝেতে অনেক ছোট পাথর ছড়ানো ছিল। গুহার একটি কোণে একটি ছোট কাঠের পিঁপে ছিল। তারপরে সে চমকে উঠে দেখেছিল যে গুহার দেয়ালের গা ঘেঁষে একটি সাদা নরকঙ্কাল শুয়ে আছে। তার মুখটা দেয়ালের দিকে ফেরানো। কঙ্কালের পাশে ছেঁড়া পশমের কোটের অংশ ছিল। তার পায়ে দুটো বুট তখনও লাগানো অবস্থায় আছে বা ছিল। এক পাশে ছিল একটি মোর্চে ধরা বন্দুক। পিঁপেটার পাশে ছিল একটি ছিপি আঁটা বোতল। বোতলের মধ্যে ছিল একটি চিঠি। যেহেতু এখানে গুহার ভেতরের দৃশ্যটার বর্ণনা বলেছে, সেই জন্য উত্তরটা একটু বড় হবে, কারণ যা যা গুহার ভেতরে সে দেখেছিল সমস্ত কিছুরই এখানে উত্তর দেওয়া আছে। চলে আসি গ নম্বর প্রশ্নে। কিভাবে সে বিপদ থেকে রক্ষা পায়, যার মান হলো 3। শঙ্কর পিপের মধ্যে কি আছে দেখবার জন্য সেটা নাড়াতে যেতেই পিপের নিচ থেকে একটি ফোঁস ফোঁস শব্দ সে শুনতে পায়। তখন তার শরীরের রক্ত ঠান্ডা হয়ে যায়। মুহূর্তের মধ্যে একটি স্যান্ড ভাইপার সাপ মাটি থেকে হাত 3 উঁচু হয়ে তাকে ছোবল মারতে আসে। কিন্তু ছোবল মারার জন্য সে মাথা তুলতে 1 সেকেন্ড দেরি করেছিল, আর সেই 1 সেকেন্ড দেরি করার জন্য শঙ্করের প্রাণ রক্ষা হয়েছিল। কারণ এরপর শঙ্করের হাতের অটোমেটিক কোল্ট, এখানে কোল্ট বানানটাও ভুল আছে, হ্যাঁ, এখানে কোল্ট ওকার লয়টয় হবে, লয়টয়। কোল্ট গর্জন করে ওঠে। বই থেকে তোমরা মিলিয়ে নেবে বানানটা। সঙ্গে সঙ্গে সেই ভয়ঙ্কর বিষধর সাপটির মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। এইভাবে শঙ্কর বিপদমুক্ত হয়। চলে আসি একদম শেষ প্রশ্ন, 4 নম্বরের ঘয়ের প্রশ্ন, যেটা 12 নম্বরের শেষ প্রশ্ন, 12 নম্বর পর্বের। বিপদমুক্ত হবার পর সে কি করেছিল, যার মান হলো 3। উত্তর হবে, প্রায় ভাগ্যের জোরে অদ্ভুতভাবে পরিত্রাণ পেয়ে তৃষ্ণার্ত শঙ্কর পিঁপেটাকে পরীক্ষা করার জন্য বা পরীক্ষা করে দেখে তাতে অল্প জল তখনও অবশিষ্ট আছে। সেই জল ছিল কালো রঙের শিউ গোলার মতো ও দুর্গন্ধযুক্ত। তৃষ্ণায় কাতর শঙ্কর সেই জল আকণ্ঠ পান করে। তারপর টর্চের আলোয় সাপটিকে পরীক্ষা করেছিল। পুরো 5 হাত লম্বা ও মোটা ছিল সাপটি। এই ধরনের সাপ মরুভূমির বালির মধ্যে লুকিয়ে থাকে ও শুধু মুন্ডুটা ওপরে তুলে রাখে। অতি মারাত্মক বিষ থাকে এই ধরনের সাপের। এরপর শঙ্কর কৌতূহল বশত বোতলের মধ্যে কাগজটিতে কি লেখা আছে তা পড়তে থাকে। যে পেন্সিল দিয়ে চিঠিটি লেখা হয়েছিল সেটাও সেই বোতলের মধ্যে পাওয়া যায়। হয়ে গেল আমার 4টে প্রশ্নের উত্তর। পর্ব 12 শেষ এখানে। এবার দেখা হবে তোমাদের সঙ্গে পর্ব 13-র আলোচনা বা ব্যাখ্যাতে। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করো। সকলে ভালো থেকো। টাটা।